বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন এসছো? 7 জন দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। বলো তো আমরা কোন অধ্যায় পড়ছিলাম? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় প্রথম পত্র। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অধ্যায়ের নাম কি? বায়ুমণ্ডল, বায়ু দূষণ। হ্যাঁ বলো। অধ্যায়টা ছোট, আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা দ্বিতীয় পত্রে যাব। হ্যাঁ, পরীক্ষা যখন হয় হোক, আমাদের পরীক্ষার পড়া আছে। গত ক্লাসে অনেকে পরীক্ষা দিয়েছিলেন, থ্যাংক ইউ, ধন্যবাদ পরীক্ষা দেওয়ার জন্য। এবং দেখে যে দাওনি এটা বুঝতে পারছি, অনেকেই নিজে থেকে দিয়েছো, ধন্যবাদ। আমি রেজাল্টটা দিয়ে দেব শীঘ্রই। তোমরা জানো কে কত পেয়েছো না? স্কোর দেখেছো না? এরপরে পুরো অধ্যায়টার উপর একটা নেব পরীক্ষা। হ্যাঁ, সম্পূর্ণটা। এখন ওই অধ্যায়ে বসে থাকলে তো চলবে না, আমাদের পড়া আগাতে হবে। এই জন্য আমরা চতুর্থ অধ্যায়ে চলে গেছি। অর্ধবার্ষিক পরীক্ষা যেটা হয় তোমাদের আর কি, প্রথম যেটা পরীক্ষা হয় সেটার নাম হলো অর্ধবার্ষিক। তারপর হয় ইয়ার ফাইনাল, তারপর হয় প্রি টেস্ট, তারপর হয় টেস্ট। বুঝছো, পরীক্ষাগুলো এরকম। ফার্স্ট ইয়ারের পরীক্ষা হলো এরকম, সিটি হয় কতগুলো, মানে ক্লাস টেস্ট, তারপরে হয় অর্ধবার্ষিক, তারপরে হয় বার্ষিক মানে ইয়ার ফাইনাল, তারপর ফার্স্ট ইয়ার শেষ, ইয়ার ফাইনাল হলে তো সেকেন্ড ইয়ার আবার 1 বছর পাওয়া যায় না, অল্প কিছুদিন পাওয়া যায়, তখন হয় প্রি টেস্ট আর টেস্ট। এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তাহলে আমরা আপাতত ক্লাস টেস্ট 2 এবং অর্ধবার্ষিকের সিলেবাস ধরে পড়বো। অর্ধবার্ষিকের সিলেবাসে 4 অধ্যায় পর্যন্ত থাকার কথা। তোমরা কি সিলেবাস পেয়েছো? আমি দিয়ে দিয়েছিলাম তো একটা, পেয়েছো না? শুরুর দিকে দিয়ে দিয়েছিলাম গ্রুপেই। আবার কি দেব বলো তো? জি ম্যাম আরেকবার দিয়ে দিতেন। আরেকবার দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে বুঝে যাবা যে আমার যতদূর মনে আছে যে 4 অধ্যায় পর্যন্ত অর্ধবার্ষিক। এজন্য 2 পেপারের 4 অধ্যায় পর্যন্ত যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে অর্ধবার্ষিকের প্রস্তুতি হয়ে থাকবে। আচ্ছা শোনো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পড়ছিলাম। তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস হলো 5টা স্তর। এই যে ছবিতে দেখো, প্রথমটা কি আমার সাথে কয়েকজন বলো, বললে মনে থাকে, মুখে বলো। ট্রপোস্ফিয়ার বলো। ট্রপোস্ফিয়ার, হ্যাঁ, এটা 18 কিলোমিটার পর্যন্ত। এরপরে আছে স্ট্রাটোস্ফিয়ার, বলো একটু আমার সাথে বলো। স্ট্রাটোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার হলো 80 কিলোমিটার। স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে আবার মেসোস্ফিয়ার আর ওজোনোস্ফিয়ার দুইটা উপস্তর আছে। স্তরের ভিতরে আবার স্তর, উপস্তর বলে। তারপরে আছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এটা কি প্রথম পত্রে? হ্যাঁ, প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। থার্মোস্ফিয়ারের পরে 640 কিলোমিটার পর্যন্ত আছে। এরপরে হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের পরে ম্যাগনেটোস্ফিয়ার। এটা হলো তাপমাত্রা অনুযায়ী। এই 5টা আমরা গত ক্লাসে পড়েছি।
এখন এখান থেকে দুই একটা প্রশ্ন করব তোমাদের, যেমন যেমন আয়েশা 111। আয়েশা, আয়েশা আমার কথা শুনতে পাচ্ছ? আয়েশা, জি ম্যাম। আয়েশা বলো তো, তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের যে শ্রেণী বিভাগটা আমরা পড়েছি তার মধ্যে কোন স্তরে আমাদের বসবাস, আমরা কোন স্তরে, আমরা যে স্তরে বসবাস করি সেটা কোনটা? আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল আছে সেটা কোনটা বলো তো? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, হ্যাঁ, থ্যাংক ইউ। এবার বলো, আরেকজন বলো, রাবেয়া খাতুন, আমার কথা শুনতে পাচ্ছ? রাবেয়া খাতুন, রাবেয়া খাতুন, আচ্ছা জি মিস। রাবেয়া খাতুন শুনতে পাচ্ছ? শোনো, তুমি আমাকে বলো যে ওজোন স্তরটা, ওজোন স্তর কত উচ্চতায় থাকে, মানে কত থেকে কত উচ্চতায় ওজোন স্তরের অবস্থান? মানে মনে করো এত কিলোমিটার, কত কিলোমিটার, কত কিলোমিটারের মধ্যে ওজোনোস্ফিয়ারের স্তরটা দেখা যায়, ওজোন গ্যাসের স্তর, যেটা কিনা পৃথিবীর ছাতা হিসাবে কাজ করে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এটাই যে তোমাদের বইয়ে লেখা আছে, দেখো 20 থেকে 50। হ্যাঁ 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে অবস্থান। 50 কিলোমিটার। হ্যাঁ। এবার জান্নাতি আক্তার 151, তুমি বলো তো জান্নাতি আক্তার, রেডিও তরঙ্গ, আমরা যে রেডিও শুনি সেটা কোন স্তরে বাধা পেয়ে ফিরে আসে বলো তো? ম্যাম থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, হ্যাঁ থার্মোস্ফিয়ার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা পড়বো, দেখো, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মহাকাশ গবেষণা সংস্থা আছে, সংক্ষেপে নাসা বলে, তো সেখানকার দুই বিজ্ঞানী জাস্ট্রাউ এবং নিকোলেটর রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে বিভক্ত করেছেন। একটা হলো সমমণ্ডল আর বিষমমণ্ডল, হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার। সমমণ্ডল আর বিষমমণ্ডল। সমমণ্ডলটা কি দেখো, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 90 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাসগুলো সেগুলোর অনুপাত ঠিক থাকে। এই জন্য এই অনুপাত মানে এই যে আমরা যেটা পড়েছিলাম, নাইট্রোজেন 78 ভাগ, অক্সিজেন 20 ভাগ, এই ধরনের। এই জন্য এই বায়ুমণ্ডলটাকে সমমণ্ডল বলে। 90 কিলোমিটার, 90 কিলোমিটার কত দূর আমরা স্তরের ছবিটা দেখি, এই দেখো এখান পর্যন্ত 80 পর্যন্ত তো স্ট্রাটোস্ফিয়ার, তার থেকে আরেকটু উপর পর্যন্ত, মানে থার্মোস্ফিয়ার সম্পূর্ণটা না, থার্মোস্ফিয়ারের শুরুর থেকে মানে 90 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে, আমরা যেখানে বসবাস করছি সেখান থেকে 90 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরের উপাদানগুলো, গ্যাসীয় উপাদানগুলো একই রকম থাকে, সেজন্য এটাকে বলে সমমণ্ডল। হ্যাঁ, আর এই বিষমমণ্ডল হলো এই সমমণ্ডলের উপর থেকে, অর্থাৎ 90 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ বায়ুমণ্ডল প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভূপৃষ্ঠ থেকে, তবে মাত্র 90 কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল এবং বাকিটা বিষমমণ্ডল। এই বিষম মানে কি? বিষম মানে হলো যে অনুপাতগুলো একই ধরনের হয় না, অনুপাতগুলো ঠিক নাই। রাসায়নিক গঠন অনুসারে এই স্তরকে 4টি ভাগে ভাগ করা হয়। কোনটা? বিষমমণ্ডলকে। দেখো কি কি 4টি ভাগ, নাইট্রোজেন পারমাণবিক স্তর, অক্সিজেন পারমাণবিক স্তর, হিলিয়াম স্তর আর হাইড্রোজেন স্তর। এখন এই ছবিতে দেখি আমরা, দেখো ছবিতে দেখি, দেখো এই যে নাইট্রোজেন, এই যে 0 থেকে 90 এটুকু হলো সমমণ্ডল। এই যে এতটুকু সমমণ্ডলের ভাগটা কিন্তু আমরা এর আগে পড়লাম, যেটা তাপমাত্রা অনুসারে, হ্যাঁ, এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, এগুলো এগুলো পড়লাম। 90 এর পরে যেটা আছে নাইট্রোজেন পারমাণবিক স্তর, সেটা হলো 90 থেকে 200 কিলোমিটার। কত বলো একটু আমার সাথে বলো, নাইট্রোজেন পারমাণবিক স্তরের উচ্চতাটা কত বলো? 90 থেকে 90 থেকে 200 কিলোমিটার। 90 থেকে 200 কিলোমিটার। এরপরে আছে এরপরে কোনটা? অক্সিজেন।
নাইট্রোজেন পরে হলো অক্সিজেন পারমাণবিক স্তর, সেটা হলো 200 থেকে 1100। বলো একটু, 200 থেকে 1100 কিলো। 200 থেকে 1100। পরেরটা হিলিয়াম স্তর হলো 200 থেকে 1100। হ্যাঁ, হিলিয়াম স্তর হচ্ছে পরের 1100 হিলিয়াম থেকে স্তর 1100 থেকে 1100 থেকে 3500 কিলোমিটার। এরপরে হাইড্রোজেন স্তর হলো 3500 থেকে 10,000। 3500 এই রেঞ্জটা কিন্তু মনে থাকতে হবে। দেখো, নাইট্রোজেন পারমাণবিক স্তর 90 থেকে 200 কিলোমিটার। নাইট্রোজেনের আধিক্য আছে, মানে নাইট্রোজেন গ্যাস বেশি আছে বলে এটাকে নাইট্রোজেন পারমাণবিক স্তর বলছে। আর অক্সিজেন পারমাণবিক স্তর যেটা, সেটাতে অক্সিজেনের পরিমাণ বেশি, যেন অক্সিজেন পারমাণবিক স্তর। হিলিয়াম স্তরে হিলিয়াম গ্যাস বেশি, হ্যাঁ, এটা 1100 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার পর্যন্ত। আর হাইড্রোজেন স্তর একদম সবার উপরে হাইড্রোজেন স্তর, এটি হলো 3500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার বিস্তৃত বলে অনুমান করা হয়। তাহলে বলো, বায়ুমণ্ডলের স্তর আমরা কয় প্রকার শিখলাম? 2 প্রকার, একটা হলো তাপমাত্রা অনুসারে, আরেকটা হলো আরেকটা কিসের ভিত্তিতে বলো? রাসায়নিক গঠন অনুসারে। হ্যাঁ, তাহলে শোনো, যদি পরীক্ষায় আসে যে বায়ুমণ্ডলের স্তর, তাহলে কোনটা দিবা বলো তো দেখি আমাকে, কোনটা দিবা? অন্তরা বলো, উমাইমা হুদা বলো, পরীক্ষায় এসছে মনে করো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বর্ণনা করো, তাহলে কোনটা দিবা? উমাইমা বলো। জিমি ম্যাম তাপমাত্রা তারতম্য অনুসারে হ্যাঁ, বায়ুমণ্ডলের তারতম্য অনুসারে দিবা। আর এই ছবিটা অবশ্যই দিবা, এই যে এই ছবিটা। পারবা না দিতে? পারবো তো? হ্যাঁ, এভাবে দিবা যে তাপমাত্রা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর 5টি লিখে এই ছবিটা আঁকবা, খাতায় পেন্সিল দিয়ে আঁকবা। হ্যাঁ, পেন্সিল দিয়ে এঁকে এর বিবরণটা দিবা। এটা তোমরা হোমওয়ার্ক করো তো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ছবি সহ তাপমাত্রার ভিত্তিতে। পারবা? হোমওয়ার্ক করে আমাদের ওই আগের গ্রুপটায় পাঠাবা। কোনটা, যে ভর্তির সময় তোমাদের যে একটা গ্রুপ খুললাম, হিউম্যানিটিস গ্রুপে কি নাম ছিল যেন? 2020। মিস আমাদের তো গ্রুপ একটাই, আমাদের তো টিচার গ্রুপ একটা মিস। না, একটা আলাদা গ্রুপ ছিল আমাদের, ওই যে প্রথমে ভর্তি। মিস ওটা তো ইংলিশ গ্রুপ। না না, তোমরা যখন ভর্তি হইলা একদম। ম্যাম ফেসবুক গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে, ঠিক বলেছো। এটা হলো কি নাম ছিল? এইচএসসি 2020 না? ম্যাম ইউজিএসসি এইচএসসি 2020। 21 এখন শোনো, মেসেঞ্জার গ্রুপে যদি এই হোমওয়ার্কের ছবি পাঠাও, তোমরা আছো অনেকজন, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো আলাদা করে তুলতে হবে, তাহলে মানে খুলতে হবে গ্রুপ, ওটাতে পাঠাও। যদি মেসেঞ্জারে পাঠাই ফেসবুক গ্রুপটা ওখানে পাঠাও। মিস গ্রুপ লাগবে না, ইনবক্স করলে হবে। ইনবক্স করবে? আচ্ছা, তাও করতে পারো, ইনবক্স করো। তাহলে কি কি পড়া দিলাম বলো? বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা। ম্যাম এমনও তো করা যায়, একটা গ্রুপ যদি আপনার সাথে, শুধু আপনার সাথে খুললাম, ওইখানে আপনার সাথে কোনো কথা থাকলে বা আপনি কোনো এইচডব্লিউ দিলে ওইখানে বলা যাবে বা জমা দেওয়া যাবে। হ্যাঁ, যাবে। জি মিস, আমাদের প্র্যাকটিক্যালের জন্য তো লাগে মিস একটা। ম্যাম ইংলিশের জন্য আছে এরকম, শুধু ইংলিশের টিচারদের সাথে ওইখানে একটা আলাদা গ্রুপ আছে, ওইখানে ওনাকে এইচডব্লিউ জমা দেয় বা কোনো কথা থাকলে ওনাদেরকে বলা যায়, ওইরকমই আপনার সাথেও করা যেতে পারে। করো, খুলো একটা, তোমাদের মধ্যে একজন অ্যাডমিন হয়ে খুলে ফেলো, আমাকে অ্যাড করে নিবা। মেসেঞ্জার গ্রুপ লিখবা জিওগ্রাফি 2020-21, মানে তোমরা 20-21 শেষ করো। হ্যাঁ, লিখবা জিওগ্রাফি, হিউম্যানিটিজ, সায়েন্সের একটা আগের আছে, লিখবা জিওগ্রাফি হিউম্যানিটিজ 2020-21, তাহলে হবে। তাহলে আমাকে অ্যাড করে নিও, ওখানে হোমওয়ার্ক গুলো পাঠাতে পারবে, প্র্যাকটিক্যালের নির্দেশনা থাকলে দিতে পারবো। হ্যাঁ, ঠিকই বলেছো। ওখানে যে ফার্স্ট যে হোমওয়ার্কটা করবে সেটা হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই যে 5টা ভাগে এই ছবিটা আঁকবে।
আমি দেখতে চাই তোমরা কেমন ছবি আঁকতে পারো, সেই জন্য। হ্যাঁ, ছবি কিন্তু ভূগোলে আঁকতে হবে, এটা কি জানো তোমরা? জি ম্যাম। ছবি না আঁকলে কিন্তু ভূগোলে ভালো নাম্বার পাওয়া যায় না। ছবি, ম্যাম এই ছবিটা আঁকবো? হ্যাঁ এই ছবিটা আঁকবা। এমন কঠিন কিছু তা না, ছোট ছোট ছবি আমি শিখিয়ে দেব কিছু বই থেকে, কিছু মিস বর্ণনা, মিস এই যে বর্ণনা দেওয়া লাগবে নাকি শুধু চিত্রটাই আঁকলে হবে? বর্ণনা দিবা, মানে স্তর বিন্যাসের বর্ণনা দাও। প্রশ্নটা হলো এরকম, বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের বর্ণনা দাও। সেক্ষেত্রে 5টা ভাগের নাম লিখে ছবি দিয়ে বর্ণনা দিবা। বর্ণনা যদি একটু কম দিতে চাও, এরকম গুরুত্ব এভাবে দেওয়ার দরকার নেই। এটা কত কিলোমিটার পর্যন্ত গেছে, অনেক বড় গুরুত্বটা ভিতরে। হ্যাঁ গুরুত্বটাকে বিবরণ হিসাবে দিয়ে দিবা, এত বেশি দরকার নেই। তোমাদের 4 মার্কের প্রশ্নে কতটুকু সময় পাও? 10 মিনিট মনে হয়, 10 মিনিটে লেখা যায় এরকম করে। হ্যাঁ ঠিক আছে, আমরা পরের পড়ায় যাই তাহলে। স্তর আমরা শিখলাম 2টা। এবার দেখো পাঠ 2 হলো বায়ু দূষণ ও দূষক উৎস। এটা একদম সহজ পড়া, বায়ু দূষণ সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, প্রাইমারি থেকে, না তাই না? বলো তো। জি ম্যাম। হ্যাঁ মিস আচ্ছা, ভূগোল সাবজেক্টটা তোমাদের সহজ লাগছে তো নাকি কঠিন লাগছে বলো তো? মিস এই পর্যন্ত তো সহজ লাগতেছে, কিন্তু ম্যাম পরের কয়েকটা পিছনের চ্যাপ্টার অনেক শিওর ইজি, জানি না। কিন্তু যেগুলো অনেক বড় ওইগুলোতে অনেক প্রবলেম হয়। আমরা 3 অধ্যায়টা নম্বরে বললাম না, অনেক বড় বড়, মিস কিন্তু অত কঠিন না। আমরা বুঝতে পারছি না সবগুলো? ভূমিকম্প, আগ্নেয়গিরি, নদ নদী, এগুলো তো সহজ বিষয়, এই ধরনেরই। পরে আরো অনেক কঠিন কিছু নাই। আচ্ছা, বায়ু দূষণ বড় দেখো। হলে বায়ু দূষণ যেমন স্বাভাবিক বায়ুমণ্ডলে যদি এমন কোনো অনুপ্রবেশ ঘটে যাতে উদ্ভিদ, প্রাণী, মানুষ ও শিল্পকলা, স্থাপত্যের ক্ষতি হয়। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে স্থাপত্যের ক্ষতি আবার কিভাবে হয়? স্থাপত্য মানে কি জানো? বিল্ডিং, কোনো নির্মাণ। তোমাদের কি মনে হয় বায়ু দ্বারা কিভাবে হতে পারে? মনে হয় কিনা বলো? আমি বাইরেতে জানো কিভাবে স্থাপত্যের ক্ষতি হয়। যেমন ভারতে দিল্লিতে যে তাজমহল আছে সবাই জানো নাকি? জানো তো? নয়াদিল্লিতে। জি তো দিল্লিতে আবার বায়ু দূষণ সবচেয়ে বেশি। দেখা যায় বিভিন্ন জরিপে যে ভারতের নয়াদিল্লির বাতাস সবচেয়ে বেশি দূষিত, তারপরেই থাকে, বুঝছো? বায়ু দূষণের দিক থেকে ঢাকা থাকে দ্বিতীয়তে, দিল্লি থাকে প্রথমে। তো দিল্লিতে যে তাজমহল আছে সেটা শ্বেত পাথরের তৈরি। শ্বেত মানে কি? সাদা, সাদা পাথরের তৈরি। বায়ু দূষণের কারণে এই পাথরগুলোর রং বদলে যাচ্ছে, বুঝছো? কেমন তামাটে হয়ে যাচ্ছে, রংটা নষ্ট হয়ে যাচ্ছে, সাদার ঔজ্জ্বল্যটা থাকছে না। বুঝতে পেরেছো? এটাকে বলছে শিল্পকলা, স্থাপত্যের ক্ষতি। তাই এইরকম সম্ভাবনা যদি দেখা দেয় তাহলে তাকে দূষণ বলা হয়। আর যে পদার্থগুলো এই দূষিত করার জন্য দায়ী তাকে কি বলা হয়? দূষক। তো বায়ু দূষণের উৎস চিহ্নিত করে একে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাকৃতিক কারণ, একটা হলো অপ্রাকৃতিক কারণ, অপ্রাকৃতিক বা মানব সৃষ্ট। প্রাকৃতিক কারণের মধ্যে অগ্নুৎপাত যখন হয় তখন বিভিন্ন যে সালফাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো নিঃসৃত হয়ে বায়ু দূষণ করে। জলাভূমির জৈব পদার্থগুলো গিয়ে মিথেন গ্যাসের সৃষ্টি করে। জলাভূমি মানে তোমরা কি এই পচা কোনো জলাভূমি দেখেছো? মানে ধরো কচুরিপানা, গভীরতা কমে গেছে, দেখেছো এরকম? দেখেছো কিনা? মিস ঢাকার বাইরেও জি যে মিস, এটা তো গ্রামে হয়। এলাকায়, নিচু এলাকায় ওইখানে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়, এটাকে বলে মিথেন, মিথেন গ্যাস, পচা গ্যাস আর কি, দুর্গন্ধযুক্ত। এই গ্যাসগুলা বায়ু দূষিত করে। দাবানল, দাবানল হলো যদি বনভূমিতে, বড় বনভূমিতে ধরো শুষ্ক মৌসুমে গাছে গাছে ডালে ঘর্ষণ লেগে আগুন জ্বলে যায়, তো বিরাট বনভূমি ফুটতে থাকে। মানুষও অনেক সময় ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয় জায়গা খালি করার জন্য। তো এইটাকে বলে দাবানল। সেই সময়ও কার্বন মনোক্সাইড মানে ধোঁয়া, ধোঁয়ার সৃষ্টি হয়, এটা বাতাসের সাথে মিশে বায়ু দূষিত করে। তারপরে উদ্ভিদ, উদ্ভিদের যে পরাগ রেণু, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা জানো যে এই ফুলের রেণুগুলো যখন বাতাসে ওড়ে তখন কিন্তু অ্যালার্জি বেড়ে যায়, এটাও বাতাসে দূষিত করে। আবার মৃত উদ্ভিদ মাটিতে মিশে
পচনজাত গ্যাস, ব্যাকটেরিয়া উৎপাদন, এছাড়া বায়ু ঝড়ের সময় ধূলিকণা, উল্কাখণ্ড, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা ইত্যাদি। এগুলো হলো প্রাকৃতিক। কেমন? প্রাকৃতিক কারণ 5টা। আর অপ্রাকৃতিক কারণের মধ্যে আছে কলকারখানার দূষিত গ্যাস, তেল শোধনের নিঃসৃত সালফার ডাই অক্সাইড, তারপরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া, ছাই, যানবাহনের গ্যাস, আর ইটের ভাটা দেখো গাছপালা কেটে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করে। আবার ধোঁয়াটা যে বের হয় কার্বন মনোক্সাইড, ইটের ভাটা। এছাড়া গৃহস্থালির জ্বালানি, শহরের আবর্জনা, এগুলো কিন্তু বায়ু দূষণের উপর দায়ী, বায়ু দূষণের জন্য দায়ী। তাহলে 2 রকম কারণ আমরা দেখলাম বায়ু দূষণের। এরপরে দেখো জীব জগৎ ও বায়ু দূষণ, মানে উদ্ভিদ প্রাণীর উপর বায়ু দূষণের প্রভাবটা কি। হ্যাঁ, বায়ু দূষণ কি প্রভাবটা ফেলে দেখো। উদ্ভিদের উপরে হলো কার্বন মনোক্সাইড উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়া বিঘ্ন ঘটায়। আমরা এর আগে পড়ছিলাম যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস আছে নাইট্রোজেন, এটা 78 ভাগ, এবং নাইট্রোজেন এটা নিষ্ক্রিয় গ্যাস, উদ্ভিদ কিন্তু সরাসরি নিতে পারে না। এই বজ্রপাতের সময় বৃষ্টির পানির সাথে এই নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া হয়ে নাইট্রেট লবণ আকারে পানিতে মিশে, নাইট্রিক অ্যাসিড হিসাবে পানিতে মিশে মাটিতে এসে নাইট্রেট লবণ হয়, তখন এটা উদ্ভিদ গ্রহণ করে। তো এই প্রক্রিয়াটাকে কার্বন মনোক্সাইড আবার বিঘ্ন ঘটায়, মানে ধোঁয়া যদি থাকে তাহলে এটা বিঘ্ন হয়। তা আবার সালফার ডাইঅক্সাইড দিয়ে পাতার ছিদ্র দিয়ে প্রবেশ করে পানির সাথে মিশে অ্যাসিড তৈরি করে। পাতায় কিন্তু ছোট ছোট ছিদ্র থাকে, পত্ররন্ধ্র বলে, পত্ররন্ধ্র। এখান থেকে গাছ অতিরিক্ত জলীয় বাষ্প ছেড়ে দেয় বাতাসে, এটাকে বলে বাষ্পীয় প্রসেদন। তো এই তখন কি হয়, ওই ছিদ্র দিয়ে সালফার ডাইঅক্সাইড প্রবেশ করে পাতার, তারপর পানির সাথে মিশে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড পাতার ক্লোরোফিলকে থিওফাইলিনে পরিবর্তন করে। মানে ক্লোরোফিল হলো যে কারণে গাছের পাতা সবুজ দেখায়, সবুজ যে রঞ্জক পদার্থটা পাতার, সেটার নাম হলো ক্লোরোফিল। তাই ক্লোরোফিলটাকে সালফার ডাইঅক্সাইড, মানে যে বাতাস দূষিত বাতাস, সেটাকে থিওফাইলিনে পরিবর্তন করে, অর্থাৎ ক্লোরোফিলের ক্ষতি করে। দেখবা যে যেখানে বায়ু দূষণ বেশি সেখানে গাছের পাতাগুলো সবুজ নাই, দেখবা হলদেটে হয়ে গেছে বা ধুলো জমে আবরণ সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে কি হয়, শালিক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়, মানে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। এই সবুজ ক্লোরোফিল আর সূর্যের আলো ব্যবহার করে শালিক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এটা বাধাপ্রাপ্ত হয়। সালফার ডাইঅক্সাইড যদি বায়ুতে বেশি হয় তাহলে গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ে। ক্লোরাইড ও পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট পাতা সহ গাছের শাকসবজি ক্ষতি করে। নাইট্রোজেন অক্সাইড ক্লোরাইড ফসল উৎপাদন হ্রাস করে, এবং ধোঁয়া ধূলিকণা এগুলো ফুল ফল জন্মাতে বাধাগ্রস্ত করে। এই হলো উদ্ভিদের উপরে প্রভাব। প্রাণীর উপরে কি প্রভাব, অর্থাৎ মানুষের উপরে বলতো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বায়ু দূষণ। বায়ু দূষণের কারণে বুঝছো গোটা বিশ্বে লক্ষ লক্ষ লোক মারা যায় বায়ু দূষণের কারণে, সৃষ্ট অসুখের কারণে। নানা ধরনের রোগ ব্যাধি হয়। যানবাহনের নির্গত নানা ধরনের গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড উল্লেখযোগ্য। এই গ্যাস যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে রক্তের শোষণ ক্ষমতা এটা হ্রাস পায়। জ্বালানি তেল কয়লা দহনের ফলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এর জন্য মানুষের মাথা ধরে, বমি বমি ভাব হয়। এরকম রাসায়নিক পেট্রোকেমিক্যাল কারখানায় উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গলার ক্ষতি করে, গলার। তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্গত সূক্ষ্ম ধূলিকণা ক্যান্সার সৃষ্টি করে। বিস্ফোরক দ্রব্য, রং, সার ইত্যাদি উৎপাদনের সময় যে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় সেটা শ্বাসনালীর ক্ষতি করে। তাহলে এই ছিল মানুষের উপর আর উদ্ভিদের উপরে প্রভাব। বায়ু দূষণের প্রভাব বা ফলাফল বললে এরকম আলাদা করে দিও, উদ্ভিদ এবং প্রাণীর উপর আলাদা করে। এবার কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। দেখো, বায়ু দূষণ প্রতিরোধ করা যায় এটুকু পড়লেই আমাদের এই অধ্যায়টা শেষ। কিভাবে প্রতিরোধ করা যায়, কলকারখানা ও যানবাহনে নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা, উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে যাতে কম ধোঁয়া নির্গত হয়। হ্যাঁ, সে আবার প্রতিটি কারখানায় বায়ু দূষণ প্ল্যান্ট নির্মাণ করা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ, ব্যবহার হতে পারে, এই কথাটা ব্যবহার লিখলে ভালো হয়। শোনো, জীবাশ্ম জ্বালানি হলো যেগুলো উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায়, যেমন কয়লা।
প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, এগুলো হলো জীব থেকে হয়। যেমন বড় বনভূমি যদি দীর্ঘকাল মাটির নিচে চাপা পড়ে থাকে, এটা মাটির নিচে রাসায়নিক বিক্রিয়া এটা কয়লায় পরিণত হয়। আবার প্রাণী থেকে হয়, মৃত প্রাণী থেকে মাটির চাপা পড়ে এটা দীর্ঘদিন পরে পেট্রোলিয়াম বা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস হয়। তো এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। এই তিনটাকে মনে রাখবা, কয়লা, প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেল। বলো তো উমাইমা, কি কি বললাম? কি কি জীবাশ্ম জ্বালানি? উমাইমা বলো। জি মিস, খনিজ তেল, প্রাকৃতিক কয়লা, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, তিনটাকে বলে জীবাশ্ম জ্বালানি। তাই জীবাশ্ম এগুলো জ্বালানির কম ব্যবহার করা যায়। আর বিকল্প জ্বালানির ব্যবহার, এই ছাড়া আর কি জ্বালানি ব্যবহার করতে যায়? কয়লা, খনিজ তেল, রাসায়নিক নাকি প্রাকৃতিক গ্যাস, এগুলোর পরিবর্তে সৌরশক্তি, যেগুলো নবায়নযোগ্য শক্তি বলে, পরিবেশের ক্ষতি কম হয়, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, জৈব গ্যাস, এগুলো ব্যবহার করা দরকার। বনীকরণ ও বনভূমি সৃজন। বনীকরণ মানে বনভূমি বাড়ানো, আর বনভূমি নতুন করে সৃজন করা। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে ভারসাম্য রক্ষার জন্য অরণ্য বা বনভূমি প্রয়োজন, এবং একটা দেশের প্রায় 25% এলাকা বনভূমি থাকা প্রয়োজন। নির্দিষ্ট এলাকায় শিল্প কারখানা স্থাপন, অর্থাৎ কলকারখানা যে কোনো জায়গায় শহরের ভিতরে স্থাপন না করে শহর থেকে দূরে, লোকালয় থেকে দূরে স্থাপন করলে সেটা লোকালয়ের বায়ু দূষণটা কম হয়। ইট ভাটায় কাঠের ব্যবহার বন্ধ করতে হবে। কাঠের বিকল্প হিসাবে ইট ভাটায় যদি অন্য জ্বালানি ব্যবহার করা যায়, ইটের ভাটা ও কলকারখানার চিমনি অনেক উঁচু করে নির্মাণ করতে হবে। চিমনি মানে যে এই যে উঁচু নলটা যেখান দিয়ে ধোঁয়া নির্গত হয়, সেটা অনেক উঁচু থাকতে হবে। আর কি, পারমাণবিক বিস্ফোরণ এবং এসবের পরীক্ষা নিরীক্ষা যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে হবে। দেখা যায় যে ধনী দেশগুলো, উন্নত দেশগুলো পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য অনেক সময় বিস্ফোরণ ঘটায়, এতে করে বায়ু দূষণ হয়, এটা যাতে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়া মানুষের সচেতনতা দরকার। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন এগুলো ব্যবহার করলে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি বলে, ক্লোরোফ্লোরোকার্বন, শীতে ক্লোরো, এফ হলো ফ্লোরো, শীতে কার্বন। ক্লোরোফ্লোরোকার্বন নামে এক ধরনের গ্যাস নির্গত হয়, যেটা ওজোন স্তরের ক্ষতি করে। তাই মানুষের উচিত যতটা সম্ভব বিলাসদ্রব্য ব্যবহার কম করা। এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের পড়া, ছোট্ট একটা অধ্যায়। এখানে আমরা কি কি পড়লাম? বায়ুমণ্ডলের উপাদান, স্তর বিন্যাস 2 রকম, আর বায়ু দূষণ। এবার দেখি এখান থেকে কিছু প্রশ্ন, উত্তর তো দেয়াই আছে দেখছি। আচ্ছা, বায়ুমণ্ডলের শতকরা 99% কোন দুটি গ্যাস দখল করে আছে? দেখো, নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? 78.08। কত কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত? 18। স্ট্র্যাটোস্ফিয়ার 18 থেকে 80। কোন স্তরে মেঘ, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ঘটে? ট্রপোস্ফিয়ার, সবচেয়ে যেটা নিকটতম। কোন স্তরে মেঘ ইত্যাদি দেখা যায় না? ট্রপোপজ, এই উচ্চতায় জেট বিমান চলাচল করে। মনে আছে তোমাদের? ট্রপোপজ উচ্চতায়। বায়ুমণ্ডল কোন গ্যাস, কি কি রয়েছে আর কি? বিভিন্ন গ্যাস আর অসংখ্য ধূলিকণা। ধূলিকণা, বালুকণা। এই ছিল আজকের পড়া। এখনো 10 মিনিট আছে, এখন তোমাদের কাছে পড়া শুনবো। এখন তোমাদের কাছে শুনবো। বলো, এই অধ্যায়টা পড়ার পরে আমাদের তাহলে প্রথম পত্রের 4 অধ্যায় পড়া হলো, তাই না? জি মিস। জি ম্যাম। কথা বলো, তোমরা কথা বলো। এখন তোমাদের সাথে কথা, পড়া শেষ, তোমাদের সাথে ম্যাম। কথা বলবো এখন। প্রথম পত্রের 4 অধ্যায় শেষ আমাদের। দ্বিতীয় পত্রের কত অধ্যায় পর্যন্ত পড়েছি বলো? 2। ম্যাম 1, 2। 1, 2। তাহলে এখন আমাদের কোনটা পড়া উচিত? দ্বিতীয় পত্র পড়া দ্বিতীয় উচিত। পত্র। হ্যাঁ, আগামী ক্লাস থেকে দ্বিতীয় পত্র পড়াবো ইনশাল্লাহ। দ্বিতীয় পত্র পড়াবো 3 নম্বর অধ্যায়, ওখানে 4 পর্যন্ত যাব। 3, 4 পরপর পড়ে নেব। দ্বিতীয় পত্র 2 অধ্যায় পরপর পড়ে নেব। আর দ্বিতীয় ক্লাস টেস্টের জন্য দ্বিতীয় পত্রের 2য় অধ্যায় আর প্রথম পত্রের 3য় অধ্যায়, এটা তো থাকছেই। আর আমরা ওখানে বসে থাকলে তো চলবে না, পড়া আগায়, কেমন? আচ্ছা, জি এবার ম্যাম। আমি আবার প্রথমে যাব এবং তোমাদের কাছে শুনবো একে একে।
দাঁড়াও গ্যালারি ভিউ দিই, তাহলে একজন একজন করে ধরতে পারবো। সবাইকে কথা বলতে হবে। হ্যাঁ, সবাই কথা বলবা। এখন স্টপ শেয়ার করি, আর স্ক্রিন শেয়ার করবো না, এখন গ্যালারি ভিউ দেবো। কতজন আছো? 18 জন আছো। 18 জন প্রত্যেকেই এখন একটু একটু করে পড়া বলবো আমার সাথে। আজকের পড়া শেষ, এখন পড়া ধরবো। দাঁড়াও। হ্যাঁ, একজন একজন করে আমি যাদের দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস, কথা বলো। জান্নাতুল ফেরদৌস, সময় নিও না, চটপট। অল্প 10 মিনিট আছে, আমি চাই এই 20 জনের সাথে কথা বলতে। 18 জন। আচ্ছা, অনেকে কি তোমরা জয়েন করে বের হয়ে চলে যাও নাকি? ডাকলে পায় না কেন? ডাকলে না পেলে কিন্তু উপস্থিতি দেব না। জান্নাতুল ফেরদৌস, কথা বলো। জান্নাতুল ম্যাম ফেরদৌস। ওর মেবি নেটওয়ার্কের প্রবলেম ও আচ্ছা, ঠিক আছে। বলছিল আমাকে। ও, এবার তাহলে আচ্ছা আমি এক কাজ করি, রোল কল করি আর পড়া ধরি। তাহলে যে যে জানাবে নেটওয়ার্ক প্রবলেম, ভালো কথা। না জানালে নাই মানে উপস্থিতি নেই, কথা বলতে হবে। আজকে কত তারিখ? 24। 1 থেকে 10 কে কে আছো বলো তো? মিস 107। 100। মিস 101। 101। 101 হলো জি ম্যাম। নাজরিন আক্তার। নাজরিন আক্তার, কথা বলো আমার সাথে। ম্যাম জি ম্যাম। 106। নাজরিন আক্তার কোনজন? নাজরিন নাবিলা। জি ম্যাম। নাজরিন নাবিলা, হ্যাঁ। তুমি কি এই বায়ুমণ্ডলের ক্লাসটা করেছো সম্পূর্ণ? জি ম্যাম। আচ্ছা, বলো তো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি উপাদান রয়েছে কোনটি? কোন গ্যাস বেশি রয়েছে বলো? মিস নাইট্রোজেন। নাইট্রোজেন। নাইট্রোজেন, ঠিক আছে। তোমার উপস্থিতি দিয়েছি। 100। মিস প্রেজেন্ট দিয়েছেন? হ্যাঁ, 107 কে? রাবিয়া খাতুন। 107। জি মিস। হ্যাঁ, কথা বলতে হবে। কথা বলবা, পড়া দেবা, তারপরে নাম প্রেজেন্ট। 7, যেহেতু সময় আছে এজন্য, আজকে বেশ সময় আছে, পড়া শেষ, এজন্য তোমাদের সাথে কথা বলে বলে প্রেজেন্ট করি। 7 হলো রাবিয়া খাতুন। তুমি কি 2টা ক্লাসে ছিলা বায়ুমণ্ডলের? রাবিয়া, জি মিস। বলো তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত বায়ুমণ্ডলে? মনে আছে? কার্বন ডাই অক্সাইড মিস 0.0। 0.3। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার 107 এর পরে কি আছো রোল কলে? ম্যাম 106। 106 জান্নাতুল মিম। জি ম্যাম। জান্নাতুল মিম, বলো তো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করা যায় কত ভাবে? মানে কয় রকমের স্তর বিন্যাস আছে? মানে কিসের কিসের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করা যায় বলো? ম্যাম 2 ভাবে। 2 ভাবে, হ্যাঁ। একটা, তাপমাত্রা তারতম্য হচ্ছে রাসায়নিক ঘটনা অনুসারে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এই যে তোমরা পড়া বলতে পারলে কত ভালো লাগে। আর আর জানো, এরকম বারবার পড়া, একই পড়া বারবার জিজ্ঞেস করলে এটা কিন্তু মাথায় থাকে না। তোমরা তোমরা কি বলো, মনে থাকে না? জি ম্যাম। এই যে জি ম্যাম। এই যে ধরো কার্বন ডাই অক্সাইড 0.03, 0.03, বারবার শোনো এদের মুখে, দেখবা মনে হবে। আমরা ক্লাসেই পড়াগুলো পড়ে ফেলি, মনে হবে এগুলো আমরা জানি, অনেক পড়েছি, এরকম মনে হবে, তাই না? এই জন্য প্রশ্ন করলে চট করে উত্তর দিবা, বারবার বলতে না হয় এই উত্তর দাও বলো, চটপট উত্তর দিবা। 6-7 গেল, এরপরে কি আছো? 6-7 এর পরে ম্যাম 10। ইশরাত জাহান ইভা। জি ম্যাম। ইভা তুমি ছিলা গত 2 ক্লাসে? ছিল তো, হ্যাঁ আছো। ম্যাম আজকে ক্লাস করছি, গত ক্লাসে লাস্টের দিকে জয়েন করেছিলাম, নেট ও প্রবলেমের কারণে। ও, আজকে আমরা কি পড়লাম বলো? বায়ু দূষণ করছি না? জি বায়ু ম্যাম। দূষণ
বায়ু দূষণ পড়েছি ছিলা? জি ম্যাম ছিলাম। বায়ু দূষণের প্রতিরোধের একটা উপায় বলো, ধরো প্রতিরোধ করার যে কোনো একটা উপায়, কিভাবে প্রতিরোধ করবো আমরা বায়ু দূষণ? ম্যাম মানুষকে সচেতন করে, আচ্ছা, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। সচেতনটা যদিও সবার পরের পয়েন্ট, মানে সচেতন হলে আমরা জি কিছুই করতে পারবো না, এটা সবশেষের অস্ত্র। ম্যাম আচ্ছা আমি ঠিক আছে। বলি। তবে আমি বলি আরেকটা, আচ্ছা বাবা, একে একে আসি, হ্যাঁ অল্প সময় আছে তো, একে একে আসছি, থামো একটু। কলকারখানা ও যানবাহনের দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তোমরা কথা বললে খুব ভালো লাগে, ক্লাসটা প্রাণবন্ত হয়। জি ম্যাম। ক্লাসটা প্রাণবন্ত সুন্দর হয়। ঠিক আছে, ম্যাম তোমরা 108। মাশাআল্লাহ। এরপরে আমরা যখন পড়বো আরো অনেক কিছু জানবো, তোমরা যদি আগ্রহ করো আমি পড়ার বাইরে অনেক কিছু তোমাদের দেখাবো। মনে করো আমরা পড়ছি আমাজন বনভূমি, ওটার একটা ভিডিও দেখলাম, কি সুন্দর লাগবে যদি তোমরা আগ্রহ করো। হ্যাঁ সুন্দর করে আমরা জি পড়বো। ম্যাম। আচ্ছা 10-এর পরে কত দিলাম? 10-এর ম্যাম 108। 108। সুমাইয়া আক্তার জি নো? ম্যাম। জি ম্যাম। সুমাইয়া আক্তার, তুমি যে মাঝে মাঝে থাকো না বাবা, কি ব্যাপার? ম্যাম আমার ম্যাম বাসায় ঘুমায়। আচ্ছা যা হোক, 11-এর পরে বলো। 11 আছো কি? জি ম্যাম। আলোমনি আছো? আলোমনি এখন রেগুলার ক্লাস করছো না? আচ্ছা ভালো করছো, আগে তো ছিল না ক্লাসে। আলোমনি বলো, বলো ওজোন স্তর কত উচ্চতায় থাকে? ওজোন স্তর, ওজোন স্তর কত থেকে কত কিলোমিটার পর্যন্ত থাকে বায়ুমণ্ডলে, বলো। ভূপৃষ্ঠ হতে 20 থেকে 50 কিলোমিটার উচ্চতায়। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এবার বলো 20-এর মধ্যে আর কে আছো? 20-এর মধ্যে, 20-এর মধ্যে আর কে আছো? নাই। 30-এর মধ্যে কে আছো? 20 থেকে 30। ম্যাম 129 নেটওয়ার্কের প্রবলেম, কিন্তু সুমাইয়া ক্লাস হাসেম, করেছে। সুমাইয়া হাসেম জি ম্যাম। ও ছিল, তোমাকে বলছে সে নেটওয়ার্কের জন্য এখন নাই, এরকম? হ্যাঁ ম্যাম আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ ছিল। তুমি কত, তুমি কে বলছো? ম্যাম 141। 141। আচ্ছা, ইসরাত জাহান ইতি কি আছো? 130, 130 আছো? ফারজানা, ম্যাম 125 আর 129 দুইজনেরই নেটওয়ার্কের প্রবলেম, ওই জান্নাতুল ফেরদৌস আর সুমাইয়া হাসিম, কিন্তু ক্লাসে ছিল ওরা। ও, আচ্ছা কত বললা? 125? এ তো অনেক ইরেগুলার। নিধি, জি ম্যাম 125। না জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস নিধি আর সুমাইয়া হাসিম। ঠিক আছে দিলাম, কিন্তু পরে যাতে ঠিক করে আসে। 131 থেকে 40 চট করে বলো, সময় শেষের দিকে। ম্যাম 123। 123। তুমি এত পরে কেন বাবা, বের হয়ে গেছিলে আবার আসছো নাকি? নেট প্রবলেমের কারণে বের হয়ে গেছিলাম ম্যাম। আচ্ছা 123, আচ্ছা দিলাম। ম্যাম 113। 113। নেটের ম্যাম এতক্ষণ ডিসকানেক্ট হয়ে গেছে না। ও অন্তরা, আচ্ছা ওকে। জি ম্যাম। আমাকে 30 থেকে 40 বলো, দ্রুত বলো। 30 থেকে 40 কে কে আছো? কেউ নাই? 41, 35 নাই? সাদিয়া নাই? মিস 148। 148। 144। 140। ম্যাম 141 দিয়েছেন। দাঁড়াও, 40। 40 তুমি অনেক দিন পরে আসছো। 41 হ্যাঁ দিলাম উজমা। 42 আছো? নাই। 43, মিস 44, 148। 45। কত? 148। লাবিবা আঞ্জুমারা, গত 2 ক্লাস ছিল না তো, দেখা যায় নাকি? জি ম্যাম মিস। 149। 49, 50, 50 আছো? উমাইমা। জি জি মিস আছে। 51 আছো? জান্নাতি। ম্যাম জি ম্যাম। 49। 49। ম্যাম আচ্ছা 151। ম্যাম 151। 154 আছে। তারপর কে? 54 নাকি?
চন্ন আছো আজকে? হোসনে আরা কিয়া জি ম্যাম আছো? ছিল। আচ্ছা। ম্যাম সবার আজকে নেটওয়ার্কের প্রবলেম। ও আচ্ছা। তবে জানো যারা এই যে ফোন করলাম তো অনেককে যে বেতনের জন্য বা ক্লাসে পাচ্ছি না এই জন্য, কিন্তু ওই কই যারা ছিল না তারা ছিলই না, বুঝছো? যে কয়জন ম্যাম ওরা